ये क्या हुआ? আচ্ছা, আমাদের সামনে যেহেতু প্রাইমারি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, একসাথে অনেকগুলো পরীক্ষা, সবাই শুধু গতকাল আমি যখন লাইভ ক্লাস নিতেছিলাম অনেকে আমাকে অনুরোধ করেছিলেন যে স্যার সমাসের ক্লাসটা উন্মুক্ত করে দিয়েন একটু। স্যার আমাদের যারা আমরা অসহায় নিঃস্ব, যারা আমরা কোর্সে ভর্তি হতে পারিনি, সমাজটা অনেক কঠিন লাগে, স্যার আমাদের একটু উন্মুক্ত করে দেখি। আমি আজকে উন্মুক্ত করে দিলাম, তাই তো, অর্থাৎ 6 মাস। আচ্ছা দেখি সবাই খুশি তো? ইয়া আল্লাহ, দেখি 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 কারা কারা আমাদের আজকে লাইভ ক্লাসটা দেখতেছেন। দেখি দেখি, চমৎকার টপিকটার নাম দেখেন আজকে 6 মাস না, টপ মানে সমাজ শিখতে লাগে কত মাস? 6 মাস, তাই না? 6 মাস লাগবে না আজকে 6 মাস লাগবে না। আমি ক্লাসটা মূলত এটা কিন্তু আমাদের কিন্তু পেইড ব্যাচের ক্লাস আজকে সমাজ। তো এখন ওই যে অনেকে বলে স্যার একটু ই করে দেন, একটু দরকার, সমাজের ক্লাসটা অনেকদিন যাবত হয় না। ঠিক আছে স্যার, দেখি তো নাসির স্যার সমাজ কেমনে পড়ায়, তা দেখি সমাজ কেমনে পড়ায়, কেমনে একটু শর্টকাট শেখানো যায়, তাই একটু দেখাবো আর কি। তা দেখি একটু কোন জায়গা থেকে ক্লাসটা করতেছেন আমি একটু দেখি, আমি একটু নিজেও একটু শেয়ার করি আর আপনারা একটু শেয়ার করেন, ওকে? আর আজকে কিন্তু আমাদের যে নিবন্ধন ব্যাচের ক্লাস এটাই উন্মুক্ত করে দিলাম আমি। আর যারা বিসিএস পরীক্ষা দিবেন, নিবন্ধন দেবেন, প্রাইমারি দিবেন, ব্যাংক নিয়োগ পরীক্ষা দিবেন, সবার জন্য ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাংক নিয়োগ পরীক্ষার জন্য কিন্তু এই সমাজ থেকে প্রশ্ন আসবে, এমন কোনো চাকরি পরীক্ষা নাই যে পরীক্ষা যেখান থেকে প্রশ্ন আসে না। শুধু প্রথম ধাপের প্রাইমারি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসেনি, কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষায় কিন্তু এসেছে না। প্রথম ধাপের পরীক্ষায় মানে এখান থেকে প্রশ্ন কিন্তু সমাজ থেকে আসছে, দ্বিতীয় ধাপের পরীক্ষা আসে না, আবার আসবে। আবার 45তম বিসিএস পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসেনি, কিন্তু 46তম বিসিএস এ অবশ্যই অবশ্যই আসবে। আর সামনে যে 15 তারিখ আমাদের নিবন্ধন পরীক্ষা আছে, স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে যে পরীক্ষাগুলো আছে সেখানে তো এই সমাজ থেকে প্রশ্ন আসবেই। এবং আপনি ব্যাংক পরীক্ষা দিবেন, সামনে অনেকগুলো ব্যাংকের পরীক্ষা, এই ব্যাংকের পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন বারবার ঘুরায়। সুতরাং ব্যাংকের পরীক্ষা যারা দিবেন তাদের জন্য এই টপিকটা একটা জোস একটা টপিক। সুতরাং আমি দেখি দেখি কে কোন জায়গা থেকে আমাদের আজকে ক্লাসটা দেখতেছেন, একটু কমেন্ট করে জানান। দেখি দেখি স্যার, আমি জয়পুরহাট থেকে, আমাদের শাহিন আলম জয়পুরহাট থেকে, শ্রাবণী সারা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারিনা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ জাহিদ ইসলাম ডান 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 কি রুনিকা ইসলাম স্বর্ণা সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। সাথী রহমান বিবাড়িয়া থেকে, সাথী রহমান আমাদের বলছেন বিবাড়িয়া থেকে। তারপরে ইসরাত জাহান আছেন আমাদের, সাগর চাকমা আছেন আমাদের, শাকিলা সাকি পঞ্চগড় থেকে, মির্জা সুমনা শামস। শোনেন সেবা শেয়ার করেন, কে কয়টা শেয়ার করেন আমি একটু দেখি, একটু শেয়ার করেন, বুঝছেন, একটু শেয়ার করেন। আর সবাইকে সুখবরটা জানিয়ে দিচ্ছি, আগামী 2 তারিখ 2রা মার্চ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ শাখায় আমাদের জব মেডিসিনের বিকাল 3টায় ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে। সুতরাং যারা গোপালগঞ্জের আশেপাশে আছেন, অর্থাৎ মকসুদপুর, তারপর কি কাশিয়ানি, গোপালগঞ্জের আশেপাশে যেগুলো আছে এরা কিন্তু চলে আসবেন। এমনকি আপনারা যারা এদিকে বাগেরহাটের যারা আছেন, আবার এদিকে কে আছে নড়াইলের যারা আছেন, তারাও চলে আসবেন। কবে মনে রাখবেন, 2রা মার্চ, মার্চের 2 তারিখ বিকাল 3টায় দেখা হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ক্লিয়ার? তো সবাই কিন্তু উন্মুক্ত সেমিনারে থাকবেন, এবং আমি থাকবো, মমিনুল স্যার থাকবেন এবং সাইদুল স্যার থাকবেন। 3 জন স্যারকে আপনারা একসাথেই পাবেন। দেখি 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 কই কে কি, আর দেখি তৎপুরুষ সমাজটা ক্লিয়ার পারি না। আবু মুসা বলছে স্যার তৎপুরুষ সমাজটা ক্লিয়ার পারি না। ওকে বাবু, আজকে শিখাই দিব। এবার দেখি স্বপ্নময় লিটন, ও তাকে মেনশন করছে রাবিল ইসলাম, গুড। আসসালামু আলাইকুম স্যার। ময়মনসিংহ থেকে বিশ্বজিৎ রায় সালাম। ওয়ালাইকুম আসসালাম। তারিনা আক্তার চট্টগ্রাম থেকে, আল আমিন ইসলাম সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। বসে যান বসে যান বসে যান। মাহমুদ আক্তার কেমন আছেন স্যার? শাহিনুর আক্তার কেমন আছেন স্যার? আসি ভালো। আপনার জন্য অশেষ দোয়া রইল। ঠেডা ভাই কি লিখছে জানেন? ঠেডা ভাই, আইডি নাম কি? ঠেডা ভাই। আচ্ছা ঠেডা ভাই, ওকে ওকে। সাবিত হাসান আমাদের, রাকিবুল ইসলাম সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। বগুড়া থেকে আছি। সাইফুল ইসলাম বুলবুল, একটু খেয়াল রাখেন, চুপ। বগুড়া থেকে খেয়াল করেন, বগুড়ার শাখা আমাদের উদ্বোধন হবে। বগুড়াতে আমাদের 2টি শাখা, কিন্তু আমাদের বগুড়াতে 2টি শাখা, আমাদের বগুড়া শাখা উদ্বোধন করব। 2টো শাখায় উদ্বোধন করব আমরা কবে জানেন? 10 মার্চ, অর্থাৎ 10ই মার্চ বগুড়া শাখা। এবার আমি বলে দিচ্ছি, এরপরে দেখেন আমাদের দিনাজপুর শাখা উদ্বোধন, দিনাজপুর শাখা ফ্রি সেমিনার 7 তারিখ, আর রংপুর শাখা আমাদের সেমিনার আছে 9 তারিখ। খুলনা শাখার সেমিনার আমাদের 4 তারিখ, কিন্তু খুলনা শাখা, খুলনা টুটপাড়া শাখা 4 তারিখ বিকাল 3টায়, এবং খুলনা দৌলতপুর শাখা বিএল কলেজের সামনে, ওটার সেমিনার হলো সকাল 11টায়।
এবং পটুয়াখালী শাখা সেমিনার হবে 16 তারিখ অর্থাৎ 16ই মার্চ, এবং বরিশাল শাখায় সেমিনার হবে আমাদের 5 মার্চ। বাকিগুলো আস্তে আস্তে জানিয়ে দেবো, কক্সবাজার কখন, তারপর এইদিকে কুমিল্লা কখন, এগুলো সবই আস্তে আস্তে সবই জানিয়ে দেবো। আর মিরপুর শাখায় ফ্রি সেমিনার আমাদের 9 তারিখ অর্থাৎ 9 মার্চ। ওকে ওকে ওকে, শেয়ার দেন। চাঁদপুর থেকে মহিবুল্লাহ, চাঁদপুর থেকে ফরিদপুর শাখা চাই। ওকে ওকে, ইনশাল্লাহ শাখা হবে, শাখা হবে। তার আগে ধুমাইয়া শেয়ার চাই। এত গুরুত্বপূর্ণ একটা টপিক কত সহজভাবে পড়াই দেবো, তাই না? ওকে আচ্ছা, এই সোহাগ ভাইয়া, আচ্ছা আমরা আজকে যে টপিকটা পড়বো সমাস, কোনো স্লাইড লাগবে না ভাইয়া, দেখবেন না দেখে দেখে বুঝাবো। আপনি যদি বুঝতে পারেন বাসায় বসে বসে দেখবেন সমাস খাতা কলমে কিছু লেখা লাগবে না, শুধু মুখে মুখে খালি আমি বলে দিব, আপনারা কি করবেন মুখে মুখে শুধু সমাসটা করে ফেলবেন। প্রথমেই পড়াবো দ্বন্দ্ব সমাস এবং কর্মদ্বারায় সমাস। তার আগে একটু আমি বলে নিই সমাস আসলে কি, সমাস কাকে বলে, কেউ পারেন বলতে পারেন? সমাস শব্দের অর্থ কি? এখান থেকে কিন্তু ডিপলি প্রশ্ন করবেন, অর্থাৎ আপনি সমাস থেকে যদি পরীক্ষায় প্রশ্ন পড়তে হয়, এখান থেকে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে সমাসের একদম বেসিক থেকে জানতে হবে। মনে করেন আপনি কি করবেন, অনেক ছেলেদেরই আশা একটা ঘর জামাই থাকা, মেয়েরাই শুধু ঘর জামাই থাকে, মানে ঘর তো আর জামাই হয় না মেয়েরা, তাই না? মেয়েরা শুধু এই সুযোগটা ভোগ করে, ছেলেরাও কিন্তু চায় একটু ঘর জামাই থাকার ইচ্ছা পোষণ করতে, যাতে তাদের কাজকর্ম করা না লাগে। আমারও মনে দীর্ঘদিন যাবত ইচ্ছা আছে যে আমিও যদি এই সুযোগটা পাই তাহলে আমিও হাতছাড়া করব না। সেটা কি? সেটা হলো ঘর জামাই, যেখানে আদর যত্ন করা হয়। তো একটা দেখেন, একটা শব্দ আমি বললাম ঘর, একটা শব্দ কি বললাম, একটা শব্দ বললাম আমি ঘর, একটা ঘর বললাম, আর একটা বললাম কি, সাদা দেওয়া যাবে না, একটা বললাম ঘর, আরটা বললাম কি, আরটা বললাম জামাই। তোমার ব্ল্যাকই পছন্দ? হ্যাঁ, আমার 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 প্যান্ট ব্ল্যাক, শার্ট ব্ল্যাক, এখন বোর্ডটাও ব্ল্যাক বানাই দিবা। ওকে আচ্ছা দেখেন, একটা ছিল ঘর, একটা ছিল জামাই। আমরা যখন ঘর কথাটা বললাম তখন ঘর বলতে বোঝানো হইলো যেখানে একটা কি টিন দেয়া থাকবে, কাঠের তৈরি ঘর হতে পারে, বিল্ডিং এর তৈরি ঘর হতে, সেরকম একটা ঘর। যখনই আর একটা জামাই যখনই বললাম তখনই নাসির স্যারের মতো একজন ব্যক্তি, সেটা কি জামাই। কিন্তু যখনই আমরা একসাথে লিখে ফেললাম তখনই হয়ে গেল ঘর জামাই। তা দেখেন তখনই হয়ে গেল ঘর জামাই। এক শব্দ, বাংলা একাডেমি বলে দিয়েছেন এই সমাসবদ্ধ পদ একসাথে লিখতে হবে। যদি যখন অর্থ বিভ্রান্তি করবে তখন তার মাঝখানে একটা হাইফেন দিবেন, আদারওয়াইজ দেয়া যাবে না। তা সুতরাং এখানে ঘর জামাই, এখানে মাঝখানে কোনো হাইফেন দেয়া যাবে না, কারণ এটা সমাসবদ্ধ পদ একসাথে লিখতে হবে। কথা ক্লিয়ার? যেমন আরেকটা বলি শহীদ মিনার, দেখেন শহীদ মিনার একসাথে লিখতে হবে। কিন্তু কেন শহীদ মিনার একসাথে লিখতে হবে? কারণ এটা একটা সমাসবদ্ধ পদ, সুতরাং শহীদ মিনারের মাঝখানে কোনো হাইফেন দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখাও যাবে না। তা এটা কিন্তু একসাথে মারতে হবে, মনে থাকবে। দেখি 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 দেখি, আপনারা অনেকেই খালি কমেন্ট করতেছেন চৌরাস্তা সমাসের ব্যাখ্যা চাই। ওরে বেটা, যত রাস্তা আছে ভাইয়া সব ব্যাখ্যা দেবো, বুঝলেন মনুরা? আমরা খালি দুমাইয়া একটু খালি শেয়ার করেন মনুরা, হেলে কিন্তু মই আপনাকে ভালো একটা ক্লাস উপহার দেবো। খালি দুমাইয়া খালি ক্লাস নেবো, দুমাইয়া এমন ভাবে সমাসের ক্লাসটা নিমু, পুরো সমাসের ক্লাসটা পানি পানি করে দিমু। তার আগে শেয়ারটা করেন। শেয়ার যদি মধ্যপদী কর্মধারায় সমাস সব পড়াই দেবো, ঘর জামাই বানাই দেবো। বুঝলেন? যারা যারা ঘর জামাই থাকতে চান হ্যাঁ আমার লাগে যোগাযোগ করবেন। আমি একটা পেজ খুলছি, যারা যারা ঘর জামাই থাকতে চাকরি বাকরি পাইবেন না, হ্যাঁ কি করবো, ঘর জামাই রেখে দেবো, ঠিক আছে না? আর যেসব মেয়েরা ঘর জামাই রাখতে চান হ্যাঁ আমার লাগে যোগাযোগ করেন, ঠিক আছে না? গুড 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 গুড। এখন দেখেন ঘর জামাই, এটা দেখেন আমাদের এই ঘর আর কি জামাই নিয়ে যত, এখন যখন ঘর জামাই বললাম তখন কিন্তু একটা হয়ে গেল। যাই হোক, এখানে এই ঘরটা হলো পূর্বপদ আর আমাদের জামাইটা হলো কি পরপদ। দেখেন এই যে প্রথম যে শব্দ, সমাসবদ্ধ শব্দের প্রথম যে শব্দটা থাকবে এটাকে আমরা কি বলবো ভাইয়া? গুড, এটা বলা পূর্বপদ। পরে যেটা থাকবে এটাকে কি বলবো ভাইয়া? এটাকে বলবো পরপদ। আর আরেক নাম কি? উত্তর পদ। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু বিশেষ পরীক্ষায় ধরে যে পরপদের আরেক নাম কি? উত্তর পদ। এখন দেখেন পূর্বপদ আর পরপদ মিলে তৈরি হয় কোন পদ? সমস্ত পদ। এখন এই যে ঘর জামাই টোটাল এই শব্দটাকে বলে কি? সমস্ত। এটাকে বলে সমস্ত পদ। ক্লিয়ার? এটাকে কি বলে? সমস্ত পদ। এখন দেখেন প্রশ্ন কিভাবে ঘুরায়, পরীক্ষা আসতে পারে পূর্বপদ এবং পরপদ মিলে তৈরি হয় কোন পদ? সমস্ত পদ। এবার বলতে পারে সমস্ত পদের প্রথম অংশকে কি বলে? পূর্বপদ। সমস্ত পদের পরবর্তী অংশকে কি বলে? পরপদ বা উত্তর পদ। এটাকে সমস্ত পদও বলা হয়, আবার বলা হয় এটাকে সমাসবদ্ধ পদ। ক্লিয়ার? গুড। আবার সমাস নিষ্পন্ন পদও বলে। এখন দেখেন
সমস্ত পদ অথবা সমাসবদ্ধ পদটাকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে কি বলে? বেশ বাক্য বা বিগ্রহ বাক্য। লিখে রাখেন। এখন এই ঘর জামাই, এটাকে আমাদের বেশ বাক্য নির্ণয় করতে হবে। ঘর জামাই সাধারণত আমরা কাকে বলি? ঘর জামাই কারে বলি? ঘরের মধ্যে বসে থাকে ওই জামাই। এখন দেখেন, হ্যাঁ, শ্বশুর বাড়ি থাকে যে জামাই, এটাও বলা যায় শ্বশুর বাড়ি থাকে যে জামাই। কিন্তু এখানে যদি বলি শ্বশুর বাড়ি থাকে যে জামাই, তাহলে শ্বশুর তো এখানে শব্দটা নাই, এই জন্য মিল তো থাকা লাগবে, এই জন্য ওটা বলা যাবে না। এখন দেখেন, সাধারণত আমরা ঘর জামাই তাকে বলি অর্থাৎ ঘরে আশ্রিত, অর্থাৎ ঘরে আশ্রিত মানে কি? অর্থাৎ ঘরে খাবার দাবার ফ্রি পায়, বউ পাই ফ্রি, হ্যাঁ, সাথে বউটা তো ফ্রি পাই, সাথে খাবার দাবার 3 বেলা ফ্রি পায়, হ্যাঁ, এবং কাপড় চোপড় সবকিছু সে কি পায়? ফ্রি পায়। এখন দেখে বিনিময় সে কি করে? বউরে কাপড় কাছে যায়, বউর শরীর টিপটা দেয়, এই যে নানাবিধ কাজগুলা করে, এটারে কি করে? এই জামাই, ঘর জামাইয়ের কাজ। এখন দেখেন, তাই ঘর জামাই কি হবে? কি হবে? ঘরে ঘরে আশ্রিত জামাই। আবার যে বলার দরকার আছে? ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, ঠিক আছে না? এখন দেখেন, এখন এখানে দেখেন ঘরে আশ্রিত, এখানে পূর্বপদ কোনটা? ঘর। পরপদ কোনটা? জামাই। এখন দেখেন, এই যে ঘরে আশ্রিত জামাই, এই এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরেক নাম কি? বিগ্রহ বাক্য। এর আরেক নাম সমাস বাক্য। আরেক নাম কি? সমাস বাক্য। তা দেখেন প্রশ্ন কেমনে বানায়? সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে কি বলে? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। ক্লিয়ার? এখন দেখেন, যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। আপনাদের কাছে যে আমরা লেকচার শিট দিয়েছি সেখানে কিন্তু সুন্দর মতো দেয়া আছে, এবং কেরিয়ার প্লাস বইও কিন্তু সুন্দর মতো দেয়া আছে। যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। দেখেন এখানে ঘর একটা, আশ্রিতটা, আর আমাদের জামাই একটা, এই তিনটাকে বলা হয় কি ভাইয়া? সমসমান পদ। ক্লিয়ার? তাহলে এটা পরীক্ষা আসে কিন্তু, যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে? সমসমান পদ। ক্লিয়ার? ওয়াও, আমাদের মামুনুল স্যার বলছে কলিজা ভাই বোনা সবাই ক্লাসটি শেয়ার করব এবং রিয়াকশন ইস করব। আমাদের মামুনুল স্যার বর্তমানে আছে কুয়াকাটা, হয়তো তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, ক্লাস শেষ করে পটুয়াখালী শাখায় তিনি আছে ক্লাসের, আগামীকালও পটুয়াখালী শাখায় তিনি ক্লাস নেবেন, অর্থাৎ সাগর কন্যা তিনি কিন্তু এখন আছেন কুয়াকাটায়, তাই না? হ্যাঁ, যাই হোক, আল্লাহ দিছেন আনন্দপুরী তালিমুল কুরআন নুরুল মাদ্রাসা, এখানে বানান ভুল আছে, অবশ্যই বানান ভুল আছে, এখানে অনেক বানান ভুল আছে। নুরানি বানান নস্কে নূর হয়, কারণ নৈরসিকা বিদেশ শব্দ। গড 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 স্যার, 11 থেকে 20তম গেটে বর্তমানে কোনো কোর্স চালু আছে? অবশ্যই আছে, চালু আছে। আপনারা যে কোনো কোর্সে ভর্তির জন্য উপরে নাম্বারগুলোতে যোগদান করবেন। এই মাত্র 1.3 কে ক্লাস করতেছেন, এটা কোনো কথা? আপনারা কি শেয়ার করেন নাই? কথা কন না কেন? হ্যাঁ, বাদ দিয়ে দেবো, বন্ধ করবো? হ্যাঁ, সমাজ ক্লাস বন্ধ করে দেবো? ওয়াও, আচ্ছা, যাই হোক, এখন দেখেন আমাদের কিন্তু ম্যাথ শেখার আগে ম্যাথের সূত্রগুলো শিখতে হয়। সমাস শেখার আগে পূর্বপদ কি, পরপদ কি, ব্যাস বাক্য কি, এগুলো চিনতে হয়। সমস্ত পদ কি, এগুলো না চিনলে কিন্তু আপনি এগুলো কিছুই পারবেন না। তা যাই হোক, আমরা পূর্বপদ শিখলাম, পরপদ শিখলাম, সমস্ত পদ শিখলাম, ব্যাস বাক্য শিখলাম, সমসমান পদ শিখলাম, আর কোনো টেনশন নাই। এখন দেখেন সমাস কাকে বলে বলতে পারেন, পরীক্ষার সংখ্যাটাও আসে। 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। লিখে রাখেন, 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। কি লিখছেন? 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। দ্রুত লেখেন। আরিফুল ইসলাম আমাদের ভোলা থেকে আছেন, ভেরি গুড, আজকে প্রথম আসলাম, ভেরি গুড। ওরে বাবারে, ইয়াসিন একটা, সুতপ্ত রায় শেয়ার করেছেন, মোহাম্মদ আনোয়ার হোসেন ফরাজি, দ্রুত দ্রুত দুমাইয়া। তাহলে এবার আমরা কি করবো বলেন তো? সমাস নির্ণয় করুন। তা 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। পরীক্ষা আসতে পারে সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? কে পারেন? সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় দেখি, কে পারেন? কমেন্টে জানান, দ্রুত দ্রুত কমেন্টে জানান। সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? যে পারবেন তারে একদম বুকে জড়াই নেবো, উইদাউট মেয়েরা। বলেন বলেন, সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? তার মানে তুমি বুকে আসতে চাও? না, আমি বলছি না উইদাউট নারী, উইদাউট মেয়েরা বলছি। বলছো কেন? গুড। আসলে আগে হবে এটা, এই যে শাপলা লিখছে, এই শাপলা ঠিক আছে, সে বলছে স্যার রূপতত্ত্ব। আগে কখনোই শব্দতত্ত্ব বলবা না, বলতে হবে আগে রূপতত্ত্ব। রূপতত্ত্বের আরেক নাম কি? শব্দ। আগে শব্দতত্ত্ব, যেমন জটিল বাক্যের আরেক নাম কি?
মিশ্র বাক্য, কিন্তু বলা যাবে না যে আগে মিশ্র বাক্য পরে জটিল, আগে বউ পরে শালী। তার মানে আমাকে আগে কি বলতে হবে? রূপতত্ত্ব। রূপতত্ত্ব অপশন না থাকলে শব্দতত্ত্ব। সমাস কোথায় আলোচিত হয়? রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে। ভেরি গুড। আমাদের শেখ জনি নিলয় চৌধুরী বলছে স্যার রূপতত্ত্বে, মুর্তজা খান মিনা বলছে রূপতত্ত্ব, ভেরি গুড। তমালিকা বলছে স্যার রূপতত্ত্ব, ভেরি গুড। মোশারফ বলছে রূপতত্ত্ব, বাহ চমৎকার চমৎকার, গুড। আপনারা জোস সবাই। আচ্ছা, এরপরে আমরা দেখি সমাস কত প্রকার, এটা নিয়ে বিভ্রান্তিতে থাকেন। মনে রাখবেন সমাস বর্তমানে 4 প্রকার, 4 প্রকার, 4 প্রকার, 4 প্রকার, কিন্তু আমি পড়াবো 6 প্রকার। আমি পড়াবো কত প্রকার? 6 প্রকার। সমস্যা নেই, পরীক্ষা যদি আসে সমাস কত প্রকার 4 টিক দিয়ে আসেন, যখন 4 থাকবে না তখন 6 মাইরে আসেন। আচ্ছা, কোন অব্যয়ভাব সমাসটা বাদ গেছে, ওটা ইসে ঢুকে পড়ছে, আমাদের ওই উপসর্গের ভিতরে চলে গেছে। আর আমাদের আরেকটা সমাস আছে না, দ্বিগু সমাস, ওটা দ্বিগু কর্মধারায় নাম হয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা দেখেন, এই যে দেখেন আমরা দ্বন্দ্ব সমাসটা চেনার একটা দেখেন, এটা হলো একটা দ্বন্দ্ব, আর এটা কি লিখবো ভাইয়া? এটা হলো কর্মধারায়। এটা কি সমাস? কর্মধারায় সমাস। দেখেন দ্বন্দ্ব সমাস আর কর্মধারায় সমাসটা কি, এই দুটো সমাস যদি আপনি চিনতে পারেন তাহলে পারবেন। যেমন আমি কর্তা আর কর্মকারক, কর্তাকারক কর্মকারক কিন্তু আমি একসাথে শিখাই, তাই না, যাতে ভুল হয় না। তেমনি দ্বন্দ্ব সমাস আর কর্মধারায় সমাসটা যদি বুঝেন একবার তাহলে ইজিলি পারবেন। এবার আমার সাথে সবাই রেডি তো? দ্বন্দ্ব মানে কি, এই কথার অর্থ আসে, দ্বন্দ্ব মানে জোড়া বা মিলন। তাই দ্বন্দ্ব কথার অর্থ কি? জোড়া, জোড়া বা মিলন। অপশনে কিন্তু মারামারি থাকবে, কাটাকাটি থাকবে, বিরোধ থাকবে, ব্রেকআপ থাকবে, কিন্তু হবে কি? জোড়া। আর দ্বন্দ্ব বানানটাও কিন্তু স্পেলিং আসে, দেখেন এটা নিচেও ব, এটা নিচেও ব, অর্থাৎ উভয় দয়ের নিচে কি দুইটা ব থাকবে। ওকে, এখন দ্বন্দ্ব আর কর্মধারায় সমাসটা কি আসলে দেখেন। একটা জিনিস মাথার ভিতরে পরীক্ষা আসবে, নিচের কোনটি কর্মধারায় সমাস, নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। দ্বন্দ্ব সমাসের টোটালটা একদম কি করতে পারেন জানেন? এটা আইডির নাম কি? আমার কল দিছে বলদের বাড়ি, আবার কেমন কথা? কোন আইডি দিয়ে মানুষে যে কিভাবে আইডি খুলে আর কেমনে। আচ্ছা, এবার আমরা কি লিখবো শোনেন। দ্বন্দ্ব সমাস চিনতে হলে একদম দুইটা আলাদা জিনিস চোখের সামনে ভাসবে। একদম কি? দুইটা আলাদা জিনিস। হতে পারে দুইটা ব্যক্তি, হতে পারে দুইটা বস্তু, হতে পারে দুইটা প্রাণী, সম্পূর্ণ কি আলাদা। আপনার চোখের সামনে দুইটা আলাদা জিনিস হবে, এটা নাম কি? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি? অর্থাৎ পূর্বপদ আর পরপদটা কি? আলাদা, একদম আলাদা। যতই লাইগে লেগে থাকুক টাস করে আলাদা করা যাবে, ঠিক আছে? যতই লাগে লেগে, আপনি যদি এখানে আইকে গাম দিয়া সুপার গুলো দিয়েও লাগাই ফেলান, তারপর টাস করে আলাদা হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে দ্বন্দ্ব সমাস মানে কি? টাস করে আলাদা, মানে টাস করে আলাদা। দ্বন্দ্ব সমাস মানে টাস করে আলাদা করা যাবে। দ্বন্দ্ব সমাস মানে আলাদা, মানে পূর্বপদ পরপদ কি? পূর্বপদ ও পরপদ কি? পূর্বপদ পরপদ আলাদা, আলাদা বুঝাবে একদম। পূর্বপদ পরপদ কি? আলাদা বুঝাবে। আর কর্মধারায় সমাস কি? পূর্বপদ পরপদ মিলে একটা বুঝাবে। পূর্বপদ পরপদ মিলে কয়টা বুঝাবে? একটা। তার মানে কর্মধারায় সমাস এখানে দুইটা থাকবে, হয় দুইটা প্রাণী থাকবে, না হয় দুইটা বস্তু থাকবে, না হয় দুইটা মানুষ থাকবে, ঠিক আছে, যাই থাকবে, না হয় দুইটা বস্তু থাকবে, কিন্তু দুইটা মিলে বুঝাবে কয়টা? একটা। তাহলে এখানে আমরা কি লিখবো? পূর্বপদ ও পরপদ মিলে একটা হবে। পূর্বপদ ও পরপদ মিলে কয়টি হবে? পূর্বপদ ও পরপদ মিলে একটি হবে। পূর্বপদ ও পরপদ মিলে কি হবে? একটি হবে। গুড। তা পূর্বপদ পরপদ মিলে যদি একটা বুঝায় তাহলে সেটা কর্মধারায় সমাস। এখন দেখেন, আমি আপনাদেরকে বলবো বইয়ের ভাষার বাহিরে, আপনি টাস টাস করে উত্তর দিয়ে আসবেন। কি আসবেন? টাস টাস করে উত্তর দিয়ে আসবেন। এখন দেখেন, আমি আর কিছু শিখাবো না, খালি এক কথা মনে রাখবেন, পূর্বপদ পরপদ মিলে একটা বুঝাবে, আর দ্বন্দ্ব সমাসের সম্পূর্ণ দুইটা কি? আলাদা বুঝাবে। আচ্ছা, পরীক্ষা আসলো আমাদের পাশে, দেখেন এখান থেকে মাত্র 10 হাত দূরে, এই মিরপুর আমাদের শাখা থেকে 10 হাত দূরে মেট্রো রেল অবস্থিত। আচ্ছা, এবার আপনাদেরকে বলতে হবে, যদি পরীক্ষা আসে এই মেট্রো রেল এটি কোন সমাস? দেখি আমাদের অনলাইনে কারা আছেন, মেট্রো রেল কোন সমাস বলেন? দেখেন, এটা কোনো বাজারে বই আছে? নাই। আমার কথা, সমাস যতই বানাই দেখ না কেন, আমি যেন পারি। আচ্ছা, এবার বলেন মেট্রো রেল কোন সমাস? দেখি 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 আমাদের অনলাইনে যারা আছেন বলেন তো, দেখি মেট্রো রেল কোন সমাস? দেখি দেখি দেখি। এই শাপলা এত পারে কেমনে? এই যে ও স্যার কর্মধারায়, কর্মধারায় রনি ভাইয়া বলছে স্যার কর্মধারায়। এই পিয়ার আলী কয় দ্বন্দ্ব সমাস। না, পিয়ার আলী তোমার সাথে পেয়ার করা যেত না, পিয়ার আলী তোমার সাথে পেয়ার করা যেত না। ফখরুল ইসলাম বলছে দ্বন্দ্ব সমাস।
শাপলা বলছে স্যার মেট্রোল কর্মধারয় সমাস। আচ্ছা জহিরুল ইসলাম স্বপন দ্বন্দ্ব দ্বন্দ্ব দ্বন্দ্ব। আচ্ছা এই যে এটা দ্বন্দ্ব সমাস কেমনে হইলো কও আমাদের। আচ্ছা মেট্রো রেল বলতে তোমার চোখের সামনে কয়টা রেল ভাসতেছে? একটা ভাসতেছে না? এখানে পূর্বপথ কি? মেট্রো। পরপথ কি? রেল। আচ্ছা এখন তোমার চোখের সামনে কি একটা মেট্রো ভাসতেছে আর একটা রেল ভাসতেছে এরকম? আচ্ছা মেট্রো রেল বলতে কয়টা বোঝায়? একটাই তো মেট্রো রেল, এখানে একই জিনিস। গুড স্যার, এখানে পূর্বপথ পরপথ মিলে তো একটা জিনিস বুঝাচ্ছে, একটা বস্তু বুঝাচ্ছে। এখানে চোখের সামনে তো মেট্রো একটা, রেল একটা, এরকম তা না। সুতরাং এটা তো দুইটা মিলে একটা বুঝাচ্ছে। সুতরাং এটা কোন সমাস? কর্মধারয় সমাস। দেখেন আর একটা উদাহরণ দিই। আচ্ছা আপনি পরীক্ষা আসলো পদ্মা সেতু, কি আসলো? আচ্ছা বলেন পদ্মা সেতু এটা কোন সমাস? পদ্মা সেতু কোন সমাস বলেন তো? পদ্মা সেতু। আচ্ছা যারা আমাদের সাথে আসে বলেন তো দেখি, এখন বলেন পরীক্ষা আসছে পদ্মা সেতু এটা কোন সমাস বলেন? এটা কোন সমাস বলেন? পরীক্ষা তো বানাই দে, বলেন পদ্মা সেতু কোন সমাস? আচ্ছা আমি বললাম পদ্মা সেতু কোন সমাস, আপনার চোখের সামনে ভাসতেছে একটা পদ্মা নদী আর একটা সেতু এরকম। এই ভাই আমার কথা বুঝছেন? আপনি যখনই বললাম পদ্মা সেতু কোন সময়, আপনি ভাবেন তো এখান থেকে কি পদ্মা থেকে সেতু আলাদা করে ফেলাইছেন? এখানে সেতু থেকে পদ্মাটাকে আলাদা করা যাবে? পদ্মা সেতু বলতে আমরা একটাই, বাংলাদেশের সবচেয়ে বড় সেতুটার নাম পদ্মা সেতু। আমরা একটা সেতুই আমাদের চোখের সামনে ভাসে, ওই নিচে ওই পদ্মার ভাসে না। গাড়ির মধ্যে ঘুমাই থাকবে নিচে তাকায়, খেয়ালও থাকে না কোন সময় পদ্মা সেতু পার হয়ে যায়, বুঝছেন? সুতরাং এই পদ্মা সেতু বলতে পূর্বত পরবত মিলে একটা সেতুকেই বুঝায়। সুতরাং পূর্বত পরবত একটা বুঝে, সুতরাং এটা কর্মধারয় সমাস। কোন সমাস? কর্মধারয়, একটা সেতু। গুড, মন থাকবে। এবার দেখেন আর একটা বঙ্গবন্ধু বীজ কোন সমাস? এটা কোনো কথা? আচ্ছা এখন দেখেন এই যে দেখেন কিছুদিন আগে একটা চাকরি পরীক্ষা আসছে মুজিব বর্ষ, এই মুজিব বর্ষ এটা কোন সমাস বলেন তো দেখি? দেখি আমাদের অনলাইনে যারা আছেন, মুজিব বর্ষ কোন সমাস কে পারেন? মুজিব বর্ষ কোন সমাস? মুজিব বর্ষ কোন সমাস? হ্যাঁ মুজিব বর্ষ। এই আরেকজন ফারুক ভাই কয় দ্বন্দ্ব সমাস। এদের বুঝাইতেই পারে না ভাই, দ্বন্দ্ব সমাসটা একটু বুঝাই নাহলে আপনাদের মাথা ক্লিয়ার হবে না। আচ্ছা তিশা মোস্তাক, কি বললাম? তিশা মোস্তাক। আচ্ছা এবার কোন এই তিশা মোস্তাক, এই মুজিব বর্ষ 1 নাম্বার 2 নাম্বার তিশা মোস্তাক কোন সমাস কোন দেখি? দেখি কেমনে পড়ান। এই কোন তিশা মোস্তাক কোন সমাস? হ্যাঁ এই যারা অনলাইন আছে কোন তাড়াতাড়ি কোন এই তিশা মোস্তাক কোন সমাস? হ্যাঁ এটা বলেন। সমাস কেমনে পারেন এটা বুঝাই দি। মাথার ভিতরে কাজ করা, সারা জীবন পড়বেন, বই পড়বেন, জীবনে সমাস পারতেন না যদি বেসিক জ্ঞান না থাকে। পরীক্ষা হলে বানাই দিবে। এই মুজিব বর্ষ এটা আসছে চাকরি পরীক্ষায় 2023 সালে আসছে, এটা বানাই দিয়েছে। বাজারে কোনো গাইড বই ছিল না, কিন্তু আপনাকে জানতে হবে। এরপর দেখেন 42তম বিশেষ পরীক্ষা ছিল চিকিৎসা শাস্ত্র, এটা কোন সমাস? এগুলা কোনো বাজারে গাইড বইয়ে ছিল না। তাই এখন দেখেন সমাস এগুলো বানাই দেয়। প্রাইমারি প্রথম ধাপের পরীক্ষায় সমাসের 4 ভাগ এটা বেশ বাক্যটা বানিয়ে দিয়েছিল। তা আপনি যদি বেসিক জ্ঞান থাকে আপনি পারবেন। এই কোন তিশা মোস্তাক কোন সমাস দেখি? হ্যাঁ দ্বন্দ্ব। এর লাগছে দ্বন্দ্ব কি সমাজ সমাস লাগে না, দ্বন্দ্ব সমাজ। ওরে কিরাম বুদ্ধি করে। আচ্ছা দেখেন এই যে দ্বন্দ্ব সমাজ। হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন দেখেন আপনি কেমনে বুঝলেন তিশা মোস্তাক? আপনি যখনই বসলাম তিশা মোস্তাক কোন সময়, তখন চোখের সামনে একটা বুড়িয়া বেটার ছবি ভাইসে উঠছে, ওই যে তিশা মোস্তাক বেটা। আর তিশা একটা গুলুগুলু একটা ব্রয়লার মুরগির মতো একটা মেয়ের ছবি ভাইসে উঠছে, ঠিক আছে না? ঠিক আছে না? এইটাই তো যখন তিশা রক্তে মাংস করা দুইজনে একদিন। এখন যতই তারা বুকের মধ্যে থাকুক না কেন, কিন্তু তারা কিন্তু আলাদা করা যাবেই, যাবে না? তিশা মোস্তাকের বুকে যতই থাকুক না কেন, ওরা টাস করে আলাদা করে ভালান যাবে, ঠিক আছে না? ওরা যতই ওরা ভাইরাল হওয়ার চেষ্টা করুক, কিন্তু টাইম না দুইটা আলাদা করা যাবে, এবং দুইটা কিন্তু আলাদা। কিন্তু পদ্মা থেকে সেতু আপনি আলাদা করতে পারবেন না, মুজিব থেকে আপনি বর্ষটাকেও আলাদা করতে পারবেন না। ক্লিয়ার? তার মানে কর্মধারয় সমাসে পূর্বত পর্বত মিলে একটা বোঝায়, আর দ্বন্দ্ব সমাসে টোটাটাই আলাদা। এটাই কি মুজিব সরণে পালিত বর্ষ সমাস সমান মুজিব বর্ষ। এবার দেখেন এখন দেখেন পরীক্ষা আসলো দম্পতি। পরীক্ষা কি আসলো? দম্পতি। এটা কোন সমাস? প্রচুর পরিমাণে প্রাইমারি পরীক্ষা বলেন, বিসিএস পরীক্ষা বলেন, 11 থেকে 20তম গ্রেড পরীক্ষা বলেন, ব্যাংক নিয়োগ পরীক্ষা বলেন, প্রত্যেকটা চাকরি পরীক্ষায় এটা আসে। এবার একটু বলেন তো দম্পতি কোন সমাস? দেখি তো দম্পতি কোন সমাস বলেন? দেখি 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 দম্পতি কোন সমাস? তাহেরা খান বলেছে স্যার দারুণ উদাহরণ। আরে ভাই কত উদাহরণ আছে আমাদের কাছে, তাই না? শোনেন
রূপকের আশ্রয় নিতে হয়, যদি বুঝাতে হয় কঠিন বিষয়টাকে সহজভাবে বুঝতে হলে কিন্তু এভাবেই লাগবে ভাইয়া। দেখি কত কত আমাদের সাথে 1.8 কে আমাদের সাথে ক্লাস করতেছে এখন। তার মানে আমরা যদি প্রত্যেকে আর একটা করে শেয়ার দিই তাহলে ডাবল হয়ে যাবে না? একটা করে শেয়ার করলেও কিন্তু আমাদের ডাবল হয়ে যাবে। মুজিব বর্ষ আবার পলাবো, যে মুজিব স্মরণে পালিত বর্ষ, ওটা হলো মধ্যপদলোপী কর্মধারায়, বুঝাচ্ছি আবার। আচ্ছা, দম্পতি আমাদের সবাই প্রেসেন্ট স্যার। দম্পতি হলো দ্বন্দ্ব সমাস, আমাদের মাহমুদ হাসান বলছে স্যার, আশা বলছেন দ্বন্দ্ব, ভেরি গুড। এটা হলো আমাদের দ্বন্দ্ব সমাস, সবাই পাচ্ছেন। আচ্ছা, যখনই বললাম দম্পতি, দেখেন এটা কিন্তু একটা যুক্ত বর্ণ, তাই না? আচ্ছা, এখানে পূর্বপদ পর্বতের ভিতরে কিন্তু আছে, লুকানো আছে। এখন দম্পতিরা সাধারণত কি করে? কোলাকুলি করে। একজনের বুকের মধ্যে আরেকজন কিন্তু থাকে, কতক্ষণ থাকে না? ওকে, কথা কয় না, এ দম্পতিরা থাকে না? এ স্বামীর বুকে স্ত্রী থাকে না? তো এটা কোথায় সমস্যা করে? যদি কিন্তু প্রেমিকের বুকে কি প্রেমিকা থাকে, প্রেমিকের বুকে প্রেমিকা, জি স্যার জি স্যার, এটা থাকে। এটা অবৈধটার বৈধ করি আমরা। কিন্তু যখনই বললাম স্বামীর বুকে স্ত্রী থাকে না, পাঁচুপ অবশ্যই থাকে। তা দম্পতির কাজই তো কোলাকুলি করা, দম্পতির কাজই তো কোলাকুলি করা। শোনেন আমার কথা, শোনে, যেখানে দেখলো ওয়াজনজিয়াতে হুজুরে কয় না যে স্বামী স্ত্রী যদি খাটে এক খাটে ঘুমায়, তখন যদি মাঝখানে ফাঁকা থাকে শয়তান এসে ঘুমাই পড়ে। এই জন্য কি করতে হবে? কোলাকুলি করে ঘুমাইতে হবে সবসময়। কি করতে হবে? কোলাকুলি করে ঘুমাইতে হবে। এখন দম্পতি যতই একটা যুক্ত বর্ণ হোক, ওর ভিতরে কিন্তু আপনার চোখের সামনে দুইটা মানুষ ভাসতেছে। দম্পতি মানে কি? একটা জামাইয়ের ছবি আর একটা কি? একটা বউয়ের ছবি। দুজন রক্ত মাংসে আলাদা, তার মানে 100% এটা কি? দ্বন্দ্ব সমাস। এটা কি? দ্বন্দ্ব সমাস। এর ভিতরে কি আছে ভাইয়া? জায়া, জায়া ও পতি সমান সমান কি? দম্পতি। যতই যুক্ত বর্ণ দেখ না কেন, আমরা কিন্তু যা বুঝে গেছি এটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কি ক্লিয়ার সবাই? লিখছেন লিখছেন লিখছেন, সব পানির মতো সহজ। ঘোষ আয়েশা সিদ্দিকা আশা লিখছে স্যার, সুপার এক্সাম্পল, ভেরি গুড, সুপার এক্সাম্পল, গুড, সুপার এক্সাম্পল। আচ্ছা দেখেন, দম্পতিটা আমরা ইজিলি পারলাম। এখন দেখেন আপনি আমি কি বলছি? নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এখন পরীক্ষার সময় নীল আকাশ এটি কোন সমাস বলেন তো? দেখেন পরীক্ষার সময় নীল আকাশ এটি কোন সমাস? আচ্ছা, যখনই বললাম নীল আকাশ, আপনার চোখের সাথে একটা নীল রং ভাসতেছে, আর এক জায়গায় আকাশ ভাসতেছে? নো, নীল আকাশ বলতে কিন্তু একটা আকাশে ভাসতেছে। সুতরাং কি হবে? কর্মধারয় সমাস। মনে থাকবে তো? এখন দেখেন আপনার আবার একটা দুইটা মিলে একটা বোঝায়। আচ্ছা, আমরা বলি জজ সাহেব, কি বললাম? জজ সাহেব। জজ সাহেব কোন সমাস? জজ সাহেব বলতে জজ একটা, সাহেব একটা, আলাদা বোঝায়? একটাই বোঝায়। এখন পরীক্ষায় তো জজ সাহেব আসছে না, পরীক্ষা আসছে কি জানেন? মূর্খ সাহেব। কি আসছে? পরীক্ষায় আসছে মূর্খ সাহেব। এটা কোন সমাস? পরীক্ষা আসছে কি? পণ্ডিত সাহেব। কোন সমাস? কি ক্লিয়ার? বুঝছি, পারবো তো? পারবো তো? গুড। আচ্ছা দেখেন, এখন আমি যদি বলি আমি কি? আমি চা খাবো আর কি খাবো? বিস্কিট খাবো। আমি চা খাবো আর একটা কি খাবো? আমি চা আর বিস্কিট খাবো। আচ্ছা, চা বিস্কিট এটা কোন সমাস? কারণ আপনার চোখের সামনে কিন্তু এক কাপ চা ভাসতেছে, এই যে আমাকে দিয়ে গেছে। এই যে দেখেন আপনার চোখের সামনে কি? চা, কিন্তু আমাকে বিস্কিট দেয়নি, তাই দেখাতে পারতেছি না। কিন্তু চা তো একটা আলাদা জিনিস, বিস্কিটটাও কি আলাদা জিনিস। তার মানে কি? এটা একটা মোবাইল, এটা একটা কলম। তো যদি পরীক্ষা আসে মোবাইল কলম, এটা কোন সমাস? কারণ দ্বন্দ্ব সমাসে হয় দুইটা নাউন হবে, না হয় দুইটা প্রোনাউন হবে, না হয় দুইটা ভার্ব হবে, তাই না? একদম আলাদা করা যাবে। সুতরাং এটা চা আর বিস্কুট, এটা হলো দ্বন্দ্ব সমাস। এবার বলেন দ্বন্দ্ব আর কর্মধারয় পারবেন কিনা? লাগবেন। আচ্ছা, আবার দেখেন শাড়ি আর একটা কি? শাড়ি। শাড়ির সাথে কোনটা মিল আছে? লুঙ্গি। শাড়ি আর একটা কি বললাম? লুঙ্গি। আচ্ছা দেখেন, শাড়ি লুঙ্গি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কারণ শাড়ি একটা আলাদা জিনিস, অনেক বড়, 12 হাত হয়। আর লুঙ্গি হয় কি? লুঙ্গি 6 হাত হয়। ওই তো হয় 5 হাত 4 হাত 5 হাত 6 হাত, এরকম একটা লুঙ্গি হয়, তাই না? তার মানে 100% দ্বন্দ্ব সমাস। কিন্তু এখন যদি এই লুঙ্গি বাদ দিলাম, কি দিলাম আমি এখানে? কি দিলাম? লাল শাড়ি। তা পরীক্ষা আসছে, লাল শাড়ি কোন সমাস বলেন? কোন সমাস? লাল শাড়ি কোন সমাস বলেন? বলেন। আমাদের সাথে আছে ইফাত জাহান, আছে অনলাইন মাদ্রাসা আছেন আমাদের সাথে, হিদায়েত আছেন আমাদের সাথে, আনারুল ইসলাম রুমি আছেন আমাদের সাথে, আরজু আছেন আমাদের সাথে, তারপর কি মনিরুজ্জামান সোহেল, তারপরে আবার কি আছে? শফিক ইসলাম আছেন আমাদের, রুনা লাইলা, আবার আজকে রুনা লাইলা আছেন, তাহেরা খানম আছেন আমাদের, সৈকত আছেন আমাদের সাথে, শাবলা আছে। লাল শাড়ি কর্মধারয় ওয়াট? আচ্ছা আচ্ছা, আর ভুল করবেন। এবার আমি দেখাই একটু আপনাদের, অন্য একটু জিনিস বুঝাই। দ্বন্দ্ব সমাসের ভিতরে প্রকারভেদটা একটু বুঝাই দিই, খালি মুখে মুখে বুঝাবো, কিছু লেখার দরকার নাই। এর ভিতরে দ্বন্দ্ব সমাস অনেক প্রকারের হতে পারে।
নির্ধারিত নয়, অনেক প্রকার হতে পারে। তার ভিতরে এক নাম্বার দেখেন মিলনার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? মিলনার্থক। পরীক্ষা কিন্তু প্রশ্ন ডিপলিও ধরতে পারে, নিচের কোনটি মিলনার্থক দ্বন্দ্ব, নিচের কোনটি বিরোধ দ্বন্দ্ব, নিচের কোনটি অলুক দ্বন্দ্ব, নিচের কোনটি একশেষ দ্বন্দ্ব, নিচের কোনটি সমার্থক দ্বন্দ্ব আসতে পারে। তা সহজভাবে বুঝান এই মিলনার্থক দ্বন্দ্বটা কি। মিলনার্থক ভাইয়া, মিলনার্থক দ্বন্দ্ব সমাসটা কি? মিলনার্থক দ্বন্দ্ব দেখেন, পূর্বপদ আর পরপদের মধ্যে একটা রিলেশন থাকবে। পূর্বপদ পরপদের ভিতর কি থাকে? পূর্বপদ পরে রিলেশন থাকবে। আর একটা কি থাকবে ভাইয়া জানেন? মিল থাকবে। পূর্বপদ আর পরপদের সাথে একটা মিল থাকবে। যেমন কিছুক্ষণ আগে আমি বললাম চা বিস্কুট, ভাই দেখেন চায়ের সাথে বিস্কুটের একটা কিন্তু মিল আছে। কি আছে? যদি আমি বলি চা আর কলা, মিলনার্থক হবে? দেখছেন চায়ের ভিতরে কলা ভিজিয়ে কেউ খায়? খায় না। কিন্তু চা রুটি, এটা কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব হবে। এবার দেখেন লুচি মিষ্টি, এটা হবে। আবার রিলেশন যত আছে, মাসি মিশি, মাসি পিসি, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, এগুলো সব কি? তার মানে রিলেশন যাদের মধ্যে থাকবে তারাই কি? একদম সহজ, খালি স্টার দেয়াগুলো পড়বা, স্টার দেয়াগুলো পড়ে ফেলবা। আচ্ছা এবারে দেখেন বিরোধ দ্বন্দ্ব। দ্বন্দ্বটার নাম কি? দেখো বিরোধ দ্বন্দ্বটা কি বুঝতেই পারতেছেন। পূর্বপদ পরপদের সাথে কি থাকবে? একটা বৈরী সম্পর্ক থাকবে। কি থাকবে? একটা বৈরী মানে খারাপ সম্পর্ক থাকবে। নায়ক ভিলেন, আওয়ামী লীগ বিএনপি, কথা কনাকা, আদা কাঁচকলা, দা কুমড়া, ওহিনকুল, সাপ বেজি, দেব দানব, হবে না? এগুলোই। এখন দেখেন আমরা বিরোধ দ্বন্দ্বটা বুঝে গেলাম। মানে বিরোধ দ্বন্দ্ব আমি এখানে লিখলাম বিরোধ, কি লিখলাম? বিরোধ দ্বন্দ্ব। এখন দেখেন বিরোধ দ্বন্দ্ব, এ পাশে লিখলাম আমরা অলুক দ্বন্দ্ব। দেখেন এই বিরোধ দ্বন্দ্বটাকে আমি অলুকে ট্রান্সফার করতে পারি। কিসে পারি? অলুকে ট্রান্সফার করতে পারি। তা অলুক দ্বন্দ্ব কি? বিভক্তি লোপ পাবে না। অলুক মানে বিভক্তি লোপ না পাওয়া, অর্থাৎ পূর্বপদ এবং পরপদের সপ্তমী বিভক্তি যুক্ত থাকে। দেখেন এটা চেনার উপায় কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পূর্বপদ পরপদে কি থাকে? পূর্বপদ পরপদের সপ্তম বিভক্তি যুক্ত থাকে। সপ্তম এ অথবা অন্তস্থীয় লিখে রাখেন। পূর্বপদ এবং পরপদে সপ্তম বিভক্তি যুক্ত থাকে। অলুক দ্বন্দ্ব চেনার উপায় লেখেন, পূর্বপদ এবং পরপদে সপ্তমী বিভক্তি যুক্ত থাকে। আমি পানি খাচ্ছি, তার ভিতরে আপনারা লেখেন পূর্বপদ এবং পরপদে সপ্তম বিভক্তি যুক্ত থাকে। লিখছেন? গুড। সুপূর্বপদ এবং পরপদের সপ্তম বিভক্তি। নূরে জান্নাত, ধন্যবাদ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য। ওকে, থ্যাংক ইউ বেবি। দুই সতীন কোন সমাস স্যার? আবু রায়হান, তোমার সতীন বানানটা ভুল। আগে তুমি সতীন বানানটা ঠিক করো, তারপর তুমি কমেন্ট করো। এবার দেখেন আরেকজন বলেছে স্যার পানি পান করে, পানি খায় না। আমি তো সবসময় খাই। আচ্ছা এবার দেখেন বিরোধ দ্বন্দ্ব আমরা কি বলছিলাম ভাইয়া? আদা আর একটা কাঁচকলা। এই আদার কাঁচকলা এদের মধ্যে যে কি বিরোধ ভাই আল্লাহ জানে। এ কে আবিষ্কার করছিল? হ্যাঁ, এই আদার কাঁচকলার মধ্যে নাকি বিরোধ, এটা কে আবিষ্কার করছিল? যাই হোক, আমাকে ব্যাকরণবিদরা শিখাইতেছে এই আদা আর কাঁচকলা এটা নাকি কাটলে আদার ওই কাঁচকলা কাটলে অনেক কষ বের হয়, আদার ভিতরে একটা আছে কষ, এর দুইটা একসাথে রাখলে নাকি বিরোধ হয়, বুঝছেন? এই জন্য কইছে আমরাও কই বিরোধ, সমস্যা নেই। এখন এটা বিরোধ দ্বন্দ্ব নেই। এটাকে যদি অলুকে নিয়ে যান তাহলে কি করেন? গুড। দেখেন এটাকে যদি অলুকে নিয়ে যায় তখন হয়ে যাবে আদায় কাঁচকলায়। দেখেন এখানে এখানে অন্তস্থীয়, এখানে অন্তস্থীয়, উভয় জায়গায় সেম বিভক্তি থাকা লাগবে। পরীক্ষা যদি আসে আদায় কাঁচকলায় কোন দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। যদি আসে আদা কাঁচকলা কোন দ্বন্দ্ব? বিরোধ দ্বন্দ্ব। এবার দেখেন আবার যদি আরো দুই একটা, এটা হলো বিরোধ দ্বন্দ্ব, ক্লিয়ার? তা বিরোধ দ্বন্দ্ব গুলো গেল। আর একটা বিরোধ দ্বন্দ্ব কি আছে? না, দেশ বিদেশ তো বিরোধ দ্বন্দ্ব না। আমি যদি বলি মা আঝি, মাঝখানে হাইফেন যদি না দেন তাহলে মাঝি হয়ে যাবে। মা ঝি, এটা কিন্তু এটা তো বিরোধ না। মা আর ঝিতে রিলেশন আছে, এটা হলো মিলন দ্বন্দ্ব। এটা কোন দ্বন্দ্ব? এটা হলো মিলন দ্বন্দ্ব। এটা হলো মিলন দ্বন্দ্ব। এটাকে যদি আপনি অলুকে ট্রান্সফার করেন তাহলে কি হয়ে যাবে? দেখেন মায়ে ঝিয়ে, এটা কিন্তু পরীক্ষা আসে বারবার। এই যে মায়ে, এখানে বিভক্তি, এখানে বিভক্তি, দেখছেন? আচ্ছা পরীক্ষা যদি আসে হাট বাজার, এটা কোন দ্বন্দ্ব? হাট বাজার। হাট বাজার মিলনার্থক হয় এখানে, সমার্থক। হাট বাজার সমার্থক। ওরে বাবারে,
ওরে খাইছে রে, আমাদের সোহাগ কি লিখে দিয়েছে জানেন? এই ক্লাসটা আগামীকাল আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, জব মেডিসিন, অর্থাৎ আমাদের ইউটিউবের চ্যানেলের নাম জব মেডিসিন। খালি কোটি কোটি টাকা কামামু ইউটিউব থেকে, তাই না? বিয়ে 4-5টা করবো একসাথে। হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে জব মেডিসিন ইউটিউব চ্যানেলে সার্চ দেন। আচ্ছা দেখেন, হাট বাজার এটা হলো আমাদের সমার্থক দ্বন্দ্ব। কোন দ্বন্দ্ব? এটাকে অলুকে নিয়ে যান। গুড, হাটে বাজারে, এই যে হাটে বাজারে হয়ে গেল ইজিলি, তাই না? আচ্ছা আর দেখেন, আমি যদি বলি ক্ষেত খামার, ক্ষেত খামার এটা কি হয়? খেতে খামারে। সহজ কথা, এটা অলুক দ্বন্দ্বটা হলো একেবারে উভয় পদে সপ্তম বিভক্তি যুক্ত থাকবে শুধু, ক্লিয়ার? কিন্তু ছেলে মেয়ে এটা কোন দ্বন্দ্ব বলতো? ছেলে মেয়ে, ছেলে মেয়ে এটা কোন দ্বন্দ্ব? দেখি ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব, দ্রুত বলেন। ছেলে মেয়ে, ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব? দেখে দেখি কে পারেন? ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে। ওই আর একজন রিদিয়া কি লিখছে জানেন? স্যার আপনার লুঙ্গি পরে একটা ছবি পোস্ট করিয়েন। দেখছেন, সমস্যা নাই, কক্সবাজার যাবো না, এবার আবার ক্লাস দিতে মারছে, লুঙ্গি পরা পোস্ট দিতে হবে একটা, তাই না? গুড, ভেরি গুড। আমাদের মিলা ইসলাম, আমাদের দলি হালদার, ইসরাত জান, সাধারণ দ্বন্দ্ব, ভেরি গুড। আমাদের সবাই বলছে স্যার এটা হলো রাবিয়া বসি, স্যার সাধারণ দ্বন্দ্ব, সাধারণ দ্বন্দ্ব। খেয়াল করেন, যে দ্বন্দ্ব সমাসের উদাহরণগুলা কোন প্রকারভেদের ভিতরে পড়বে না, ওগুলো আমরা ট্রান্সফার করে দেব কোথায়? সাধারণ দ্বন্দ্বে। যেমন হাঁস মুরগি, ইট পাথর, চেয়ার টেবিল, এগুলো সব কি সাধারণ দ্বন্দ্ব। ওই যে মোস্তাক তিশা, বুঝলেন না? হ্যাঁ, না তবে এটা মোস্তাক তিশা কিন্তু আবার মিলনার্থক হইতে পারে। আরে না, ওদের ব্রেকআপ হবে, দেখবো কিছুদিন পর। হ্যাঁ, তা ছেলে মেয়ের ভিতরে কোনো বিভক্তি নাই, এটা সাধারণ দ্বন্দ্ব। কোন দ্বন্দ্ব? সাধারণ দ্বন্দ্ব। এবার দেখো একশেষ দ্বন্দ্ব। এবার একটা দ্বন্দ্বের নাম কি ভাইয়া? একশেষ দ্বন্দ্ব। আচ্ছা, একশেষ দ্বন্দ্বটা কি? একশেষ দ্বন্দ্বটা কি? অর্থাৎ একশেষ দ্বন্দ্ব হলো একটা মাত্র শব্দ থাকবে। পরীক্ষা হলে কয়টা? একটা মাত্র বহুবচন শব্দ থাকবে। লেখেন, চেনার উপায়, একটি মাত্র বহুবচন শব্দ হবে। লেখেন, একটি মাত্র বহুবচন শব্দ হবে, একটা মাত্র বহুবচন শব্দ। যেমন এই পরীক্ষা আসবে আমরা, এটি কোন সমাস? পরীক্ষা আসবে তোমরা, এটি কোন সমাস? পরীক্ষা আসবে আপনারা, এটি কোন সমাস? পরীক্ষা আসবে 92, এটি কোন সমাস? একশেষ দ্বন্দ্ব। ওকে, এবার দেখো, এইটা আমরা এটা ভাগতে হলে 231। আমরা এটা ভাঙো তো, 231 ভাঙো। হ্যাঁ, 231 ভাঙেন। প্রথমে কি? তুমি, তুমি, সে ও আমি সমান সমান আমরা। আচ্ছা, তোমরা, সে ও তুমি। তোমরা, আপনারা, সে ও আপনি সমান সমান আপনারা। কি পারবেন না একশেষ দ্বন্দ্ব? কি আপনারা চা খাবেন? ঢেলে দেই। লেখেন লেখেন, দ্রুত দ্রুত লেখেন। আপনারা এই সমাজটা একটু কি করে জানেন? এই আপনারা একটা কাজ করেন কি জানেন? লেখেন, কেউ কয় আমি তুমি সে, আন্দাজে যে ঢিল মারা এগুলো পড়ার দরকার নাই। আমি তুমি সে এগুলো পড়বেন না। চোরামি বুদ্ধি 231 কি মনে রাখবেন? 202 মানে সেকেন্ড পার্সন, আর 3 মানে থার্ড পার্সন, আর 1 মানে ফার্স্ট পার্সন। হ্যাঁ, বসেন বসেন বসেন। এসি ছাড়েন না কেন? গরম লাগে না? হ্যাঁ, আমার এতক্ষণে মনে পড়ছে যে আমার গরম লাগে। কই টিপলেও তো কাজ হয় না। এই তো। আচ্ছা, লিখছেন লিখছেন। স্যার আমি একটা জব করি, যার কারণে আমি ক্লাস করতে পারবো না, এখন শুধু হাইলাইটস পরে পাস করা যাবে? আরে যাবে, যাবে না কেন? সবই যাবে। আচ্ছা স্যার, পদ্মা মেঘনা যমুনা কি হবে? ওটা বহুপদী দ্বন্দ্ব। এই যে ইজুল হক লরেন্স আছে, তারপর একদল লোক বলবে নাসির স্যার ভালো না। আমিও বলি আমি তো ভালো না, ভালো লাইয়া থাকো। আচ্ছা, একশেষ দ্বন্দ্ব। এবার দেখো বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব এটা সহজ। এতক্ষণ আমরা দেখলাম দুইটা নিয়ে হইলো, কিন্তু বহুপদী মানে তিনটা থাকবে। কয়টা? পাশাপাশি তিনটা, হয় তিনটা নাও, না হয় তিনটা প্রোনাউন, না হয় তিনটা ভাব থাকবে। 4টা 5টা 10টাও থাকতে পারে। সহজ বুদ্ধি হলো অবশ্যই কয়টা? পাশাপাশি তিনটা শব্দ থাকবে। পাশাপাশি কয়টা? এই যে গুড, শর্টকাট বুঝাই দিই, 3টি শব্দ, 3টা 10টাও থাকতে পারে।
তিনটি শব্দ থাকে একদম পাশাপাশি। যেমন দেখেন এই যে সাহেব একটা, এবার বিবিরে মারলাম একটা, আবার গোলাম বাইরে নিয়ে আসলাম একটা, ঠিক আছে? এই সাহেব একটা, বিবি একটা, গোলাম একটা। এবার দেখেন এই যে দেখেন আবার লিখলাম কি, এই মোস্তাক একটা, এবার তিশা একটা, সেফুদা একটা, সেফুদা। কয়টা হইলো? কত টাকা? তিনটা আছে না? মোস্তাক একটা, তিশা একটা, সেফুদা একটা। কয়টা হইলো? তিনটা হয়েছে। সেফুদার ছিলেন আঙ্কেল, আমাদের বড় ভাই, ঠিক আছে? তাই মুরব্বী। আচ্ছা যাই হোক, এই যে দেখেন মোস্তাক একটা, তিশা একটা, সেফুদা একটা। কয়টা হলো? তিনটা। এরকম নাক কান গলা হবে, এগুলো একই জিনিস সিস্টার। এগুলো সাহেব, বিবি ও গোলাম, মোস্তাক, তিশা ও সেফুদা। হ্যাঁ, লাস্টের দ্বারা আগে যুক্ত হবে। ক্লিয়ার? কি ক্লিয়ার? 3 টাকা 10টা হবে স্যার। কলেজ দিব ইনশাল্লাহ সব কমন পড়বে। ভেরি গুড। এই তো মারুফ বলছে স্যার অসাধারণ ক্লাস স্যার, সুন্দর উদাহরণ। ভেরি গুড। সাদেকুর রহমান সুন্দর, ভেরি গুড। হ্যাঁ, আরেকজন কইছে স্যার শামিম স্যার, মমিনুল স্যার, সাইদুল স্যার, নাসির স্যার। তাই তো হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। হয়ে গেল না? আরে যেভাবে আসুক বহুপদী পাবেন। এবার আমরা শিখবো কর্মধারায় সমাস। কি শিখবো? তার আগে আমরা শিখবো মধ্য পদলোপী কর্মধারায়। মধ্য পদলোপী কর্মধারায়। আচ্ছা ভাইয়া, মধ্য পদলোপী কর্মধারায়টা কি? কোন জায়গায় মধ্যের পদ লোপ পাবে? আপনারা কিন্তু পরীক্ষা, চাকরি পরীক্ষায় মধ্যপদটা দেয় না। ওরা তো চালাকি করে। ব্যাস বাক্য তো সহজে দেয় না, ওরা তো চালাকি করে। কিন্তু বুঝতে হবে, হ্যাঁ বুঝে নিতে হবে। আকারে ইঙ্গিতে কি করতে হবে? বুঝে নিতে হবে। তার মধ্যপদ লোপ এখানে কিন্তু ব্যাস বাক্য থেকে, অর্থাৎ ব্যাস বাক্যের না, এটা অন্যভাবে লিখি, পূর্বপদ ও পরপদের মাঝের পদটি সমস্ত পদে কি হবে? লোপ পাওয়া মানে হারিয়ে যাবে, লোপ পাবে। তো আমি কি লিখলাম? পূর্বপদ ও পরপদের মাঝের পদটি সমস্ত পদে লোপ পাবে বা হারিয়ে যাবে। ওই যে আমি বলছিলাম ঘর জামাই, কি বলেছিলাম? ঘর জামাই। আচ্ছা আপনি একবার ভাবেন তো, ঘর জামাইটা কি? ঘরে আশ্রিত যে জামাই। তো দেখেন এখানে কি লিখলাম? ঘরে। এবার কি লিখলাম ভাইয়া? আশ্রিত। এবারে কি লিখলাম? জামাই। পূর্বপদ কি? ঘর। পরপদ কি? জামাই। এই যে আশ্রিত যে শব্দটা, এই পূর্বপদ পরপদের এই মাঝখানে পদটি এই সমস্ত পদে আর নাই, এই জন্য এটাকে বললো কি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার? আরেক লিখছেন? গুড। আচ্ছা দেখেন, আমি বললাম কি, এই আমার পকেটে মানি ব্যাগটা পাইতেছি না, মানি ব্যাগ কই রাখছি? অফিসে মনে হয়। আচ্ছা তাহলে মানি ব্যাগ কোন সমাস? এই যে দেখেন মানি ব্যাগ। আচ্ছা এখন নাকি বাংলা মানি ব্যাগ বলা যাবে না, বলতে হবে মনি ব্যাগ। মনি ব্যাগ বলতে হবে, মানি ব্যাগ বলা যাবে না। বাংলা একাডেমি আবার কয়ে দিছে, বুঝছেন? হ্যাঁ মনি ব্যাগ বলতে হবে, মানি ব্যাগ বলা যাবে না। হ্যাঁ এই যে দেখেন, আল্লাহ জান। এখন যাই হোক, আমরা মানি ব্যাগ লিখলাম, এখানে সমস্যা নাই। আচ্ছা মানি ব্যাগ এবার বলতে, মানি ব্যাগ কারে কই? মানি ব্যাগ বলতে কয়টা ব্যাগ বুঝায়? একটাই। তা মানি রাখার ব্যাগ, ওইটাই কি কই? মানি ব্যাগ। তাহলে ব্যাস বাক্য কি হবে? মানি রাখার ব্যাগ। সমস্যা মানি ব্যাগ। এই পূর্বপদ মানি, পরপদ ব্যাগ, এই মাঝখানে রাখার শব্দটা এখানে নেই। এটাই হলো মধ্যপদলোপী কর্মধারায় সমাস। কি ক্লিয়ার? কি লিখেছেন? দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত। সমাসটা হলো চমৎকার মজার একটা জিনিস, আর কিছুই না। এটা পড়তে পারলে সহজ, না পড়তে পারলে কঠিন। আচ্ছা লিখছেন মধ্যপদে কর্মধারয়, বুঝছেন? স্যার মানি রাখার ব্যাগ মধ্যপদে। গুড। আচ্ছা এখন দেখেন, যদি পরীক্ষা আসলো রেলগাড়ি, এটা কোন সমাস? পরীক্ষা আসলো রেলগাড়ি, এটা কোন সমাস? রেলগাড়ি করে কই? আচ্ছা রেলগাড়ি বলতে কটা গাড়ি বোঝায়? একটা। তার মানে কর্মধারয় সমাস। আচ্ছা রেলগাড়ি কারে কই? হ্যাঁ রেলের উপর চলে যে গাড়ি। তাহলে লেখেন রেলের উপর চলে যে গাড়ি। লেখেন রেলের উপর চলে যে গাড়ি। সমাস রেলগাড়ি। পূর্বপদ হলো রেল, পরপদ গাড়ি। এই যে মাঝখানে কথাগুলো এখানে নাই,
এটা কি বলা হয়? মধ্যপদলোপী কর্মধারয়। ভাইয়া আমাদের লেকচার শিটে যেগুলো স্টার দেওয়া আছে ওগুলো পড়ে ফেলবেন। এগুলো কি করবেন? পড়ে ফেলবেন। স্টার দেওয়া ওটা পড়েন এক নজর। একবার যদি না পড়েন আপনি মধ্যপদলোপী কর্মধারয় সমাস পারবেন না। মুজিব বর্ষ কোন সমাস? মুজিব স্মরণে পালিত বর্ষ সমাস সমান কি? মুজিব বর্ষ মধ্যপদলোপী কর্মধারয়। ক্লিয়ার? শহীদ মিনার এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। জ্যোৎস্না রাত, কি বললাম? জ্যোৎস্না রাত, কি বললাম? এই যে জয় জয় ভোলাকার খণ্ডতা, এই যে জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাত কাকে বলবো আমরা? জ্যোৎস্না রাত কাকে বলি? জ্যোৎস্না শোভিত রাত সমান সমান জ্যোৎস্না রাত। এই যে দেখেন এখন কিন্তু জ্যোৎস্না রাত গুলো জোস, বিশেষ করে গ্রামে মেঠো পথ দিয়ে যখন রাতের বেলা হাঁটবা, যদি জ্যোৎস্না রাত হয় আর সাথে যদি একজন থাকে তাহলে তো কথাই নাই, তাই না? তাহলে যতই ভূত বলি আর পেতনি বলি ওর রাস্তা কোনো সমস্যাই না। প্রশ্ন কম পড়ছে? ওর প্রশ্ন কম পড়ছে? কারণ স্যার আমার কম পড়ে না। হ্যাঁ মনে পড়ছে কি বিআইনের সাথে আসছিলা? হ্যাঁ ওরে খাইছে রে সে নাকি, দেখছেন এ বিয়ে নিয়ে নাকি মিঠা পথে জ্যোৎস্না রাতে হাসছে, খাইছে রে। আচ্ছা দেখি আমাদের অনলাইনে কে কে এরকম বিয়ে নিয়ে জ্যোৎস্না রাতে হাসছেন বলেন তো? কার কার প্রশ্ন কেমন বলছে দেখি? বিআইনের সাথে রাতে জ্যোৎস্না রাতে কে কে হাসছেন একটু বলেন। তা জ্যোৎস্না রাত কি হবে? জয় জয় ভোলা ওকার জ্যোৎস্না শোভিত রাত। জ্যোৎস্না শোভিত রাত সমান সমান জ্যোৎস্না রাত। এটা হলো পুরোপদ, এটা হলো পরপদ। এই শোভিত কথাটা ওখানে নাই, এটা হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কে 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 কারা কারা? স্যার আমার সাথে কমন পড়ছে, এই যে দেখছেন বিপ্লব লিখেছি স্যার আমার সাথে কমন পড়ছে। এই যে কমন, এই যে দেখে রঞ্জন রায় সে বলছে আমার সাথে কমন পড়ছে, দেখছেন? ওই সুমি বলছে স্যার আমি জামাই নিয়ে ঘুরছি জ্যোৎস্না রাতে। বাহ, ভেরি গুড। হ্যাঁ রান্নাঘর, রান্না করিবার ঘর, রান্নাঘর মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ভেরি গুড। জামাই নিয়ে হাসছি মুর্তজা খানম মিনা। ভেরি গুড। সবাই বলছে স্যার আমার শরম করে, তার মানে পোস্ট ডাবল কমন পড়ছে। ওই একাধিক বিয়ে নিয়ে ঘুরছে, তো একাধিক বিয়ে নিয়ে যারা ঘুরছেন তাদের তো ভেজাল। স্যার আশেপাশে লোকজন আছে আপনার কথা শুনে আমার দিকে কেমন যেন তাকায়। ওরে জীবনে সেই সৌভাগ্য হয় নাই, ইজাজুল রহমান বলছে সেই রোমান্টিক আর হয় নাই। নাসির স্যারের সাথে কে যেন ঘুরছে। আচ্ছা 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 এবার দেখলাম, এবার দেখো এবারে আমরা শিখবো উপমান আর উপমিত। কি শিখবো এবার? আমরা শিখবো উপমান কর্মধারয়, আর একটা কি ভাইয়া? আর একটা শিখবো উপমিত কর্মধারয়। দেখেন উপমান আর একটা কি? উপমিত। আচ্ছা উপমান আর উপমিত মানুষ জিনিসটা কি? 99% উপমান মানে একটা ট্রু, অর্থাৎ পূর্বপদ পরপদ মিলে একটা সত্য কথা বোঝাবে। এটা কি? এই টোটাল উপমান মানে এই কথাটাই কি সত্য, এই কথাটাই কি সত্য। আর উপমিত মানে পূর্বপদ ও পরপদ মিলে একটা মিথ্যা কথা বোঝাবে। কি কথা? মিথ্যা। অর্থাৎ পূর্বপদ পরপদ মিলে একটা মিথ্যা কথা বোঝাবে। আর উপমান মানে এটা কি সত্য কথা বোঝাবে। যদি এভাবেও নির্ণয় করতে না পারেন তাহলে মনে রাখবেন এই উপমান কর্মধারয় সমাসের এই পূর্বপদটা নাউন আর পরপদটা মাস্ট কি অ্যাডজেক্টিভ হবে। পূর্বপদটা নাউন, পরপদটা কি অ্যাডজেক্টিভ। আমি কিন্তু বলছি এখানে কত পার্সেন্ট? 99% বলছি। এটা কি বলছি? এটাও 99% বলে দিছি, দুইটা ব্যতিক্রম আছে। এবার দেখেন আর উপমিত মানে মিথ্যা, অর্থাৎ এর পূর্বপদটাও নাউন প্লাস পরপদটাও কি, এর পূর্বপদ নাউন পরপদ কি নাউন, অর্থাৎ দুইটাই নাউন। মনে থাকবে? এখন দেখেন উপমান আর উপমিত আপনাকে যে বইয়ের ভাষায় দিবে তাও তো না, বানাইয়াও দিবে উপমান আর উপমিত কর্মধারয় সমাস। এবার দেখেন বেশ বাক্য দিয়ে দেয়, প্রাইমারি প্রথম ধাপে পরীক্ষা দিয়েছিল। এখন উপমান কর্মধারয় সমাসের বেশ বাক্যের মাঝখানে ন্যায় বসে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদের মাঝখানে কি বসে? এখানে ন্যায়টা মাঝখানে বসে। তাহলে লেখেন ন্যায় মাঝখানে বসে। ন্যায় কোথায় বসে? ন্যায় মাঝে বসে। আর উপমিত কর্মধারয় সমাসে ন্যায় কোথায় বসে? শেষে। আর এখানে ন্যায় কোথায় বসে? ন্যায় শেষে বসে। ন্যায় শেষে বসে। কত পার্সেন্ট? 99%। এটা কত? 99%। 100% কিন্তু বলি নাই, ব্যতিক্রম আছে। ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা যারা আমাদের ক্লাসটা করতে বুঝতেছেন তো? হেডফোন ছাড়াই ক্লাস করি কিন্তু আজ পাশে মা বসে আছে। ভেরি গুড, সবাই মিলে মিলে দেখবেন, সমস্যা কি? আমরা সবসময় শরীয়ত মোতাবেক ক্লাস নিই। হ্যাঁ গুড। মুরাদ হাসান ইসলাম স্যার, জোস স্যার, তুষার শুভ্র বেশ
ভাইয়া আপনি কততম ব্যাজে ভর্তি ছিলে? স্টার দেওয়াগুলো অল্প শুধু পড়লে হবে? গুড। উপমিত মিথ্যা সত্য, বাহ আপনি তো ভালোই পারেন, গুড। আচ্ছা আচ্ছা, দেখি এবার আমরা একটু দেখি 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 দেখি। দেখেন আমি বলছি কি, ন্যায় মাঝে বসে কত পার্সেন্ট? 99%। ন্যায় শেষে বসে কত পার্সেন্ট? 99%। আচ্ছা এবার দেখি উপমান আর একটা কি, উপমিত। এখন দেখি আমি একটা বললাম, দেখেন বানাই দিতে হবে একটু। আমি বললাম বউ রানী, বউ রানী এটা কোন সমাস? উপমান নাকি উপমিত? দেখি আমাদের অনলাইনে যারা আছেন একটু কমেন্ট করেন। বউ রানী এটা পরীক্ষা আসছে, যে বউ রানী এটা কোন কর্মধারায় সমাস বলেন? দেখি 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 দেখি, এটা কি স্যার নোয়াখালী শাখা চাই? আরে হবে, এই খেলা দেখতে গেল কয় নোয়াখালী বিভাগ চাই, ক্লাস নিতে গেল কয় নোয়াখালী শাখা চাই, তাই না? স্যার রাবে আলিসে স্যার আপনার ক্লাস শুনে আমার জামাই হাসে। আরে হাসতেই হইব, স্বামী স্ত্রী শীতের ভিতরে কত এক কম্বলের নিচে শুয়ে শুয়ে আমার ক্লাস করছে, হিসেব আছে। অনেক স্টুডেন্ট কেছি তুমি কি করো? স্যার কম্বলের মধ্যে ক্লাস করি। সাথে কি আছে? আমার জামাই, তাই না? লিখছে লিখছেন? এই যে দেখে 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 কি হবে, সবাই একটু ক্লাসে রিয়াকশন ইউজ করেন। আচ্ছা এটা কি হবে বলেন তো? আচ্ছা একটা কথা ভাবেন, আমি বলছি পূর্বত পর্বত মিলে মিথ্যা হইলে কি উপমিত, আর সত্য হইলো কি উপমান। আচ্ছা এখানে আছে বউ রানী। আচ্ছা বউ কি রানী হয়? নো, বউ রানী হবে কে? রাজার বউ। আমরা রানী বলি কাকে? রাজার বউকে। বউ তো রানী হবে না, এটা ছেলেদের হলে ভণ্ডামি। বিয়ে করার আগে মেয়েদের কত সুন্দর পটায়, তোমাকে আমি রাজরানীর মতো রাখবো, রানী করে। ওরে বাইরে কিরাম কথা যে কয় রে, মানে ভাই এত সুন্দর সুন্দর কথা কয়, এরে এমন একবার পড়তে যায় মাইয়ারা, ঠিক আছে? এত পটান পটে, এরপর কয় বাসর কটা যাক না, তা দেখাচ্ছি মজা, আগে বিয়েটা করে লই। যখন করাটা শেষ 1 মাস পরই রানী থাকে, কয় যাও হাড়ি পাতিল দাও, জামা কাপড় এখন চাকরানি হয়ে যাও, তাই না? যাই হোক, দাহা মিথ্যা কথা। যদি আপনি এভাবে না পারেন, আপনি দেখেন বউ এটাও নাউন, রানী এটাও নাউন, দুইটাই নাউন। এবারে দেখেন আপনি আগে কখনো ব্যাস বাক্য নির্ণয় করবেন না, আপনি নিশ্চিত যেটা উপমিত কর্ম দ্বারায়। এখন আপনি ব্যাস বাক্য করেন, ন্যায় কোথায় বসাতে হবে? শেষে। তাহলে কি হবে? ভেরি গুড। বউ রানীর ন্যায়। কি ক্লিয়ার? কি ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার, বুঝছেন বুঝছেন? লিখছেন লিখছেন লিখছেন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড গুড গুড। বউ রানীর ন্যায় নিবন্ধ পরীক্ষা সব বিষয় থেকে আলাদা আলাদা করে 40 মার্ক পেতে হবে নাকি শুধু 40? আর 40 পাইলেই হইব, 40 পাইলেই হইব। আচ্ছা দেখেন পারছেন সবাই। আচ্ছা এবার আমি আরেকটা উদাহরণ দিই, দেখেন 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 আরেকটা উদাহরণ দেই আমি। ওকে আমরা কি দিলাম? আরেকটা উদাহরণ দেই। ওকে আচ্ছা দেখেন উপমিত কর্মদ্বারায় সমাস, উপমান কর্মদ্বারায় সমাস। আচ্ছা দেখেন এটা কয়েকবার পরীক্ষায় আসছে, তুষার শুভ্র, এটা কি হবে? দেখেন দেখেন তুষার শুভ্র। আচ্ছা শুভ্র মানে কি? সাদা। এখন যদি আসে তুষার কালো, তুষার কালো, এটা মিথ্যা হবে না। এই জন্য তো বললাম 99%। এখানে তুষারের পর যে কোনো কালার বসাও না কেন, পুরোপদ নাউন, পরপরটা অ্যাডজেক্টিভ, তার মানে ওটা উপমান। ওটা কি? এখন যদি বলতে তুষার কালো, কি? তুষার কালো। এই দেখো তুষার নাউন, কালো অ্যাডজেক্টিভ। তুষার নাউন, শুভ্র কি অ্যাডজেক্টিভ। এর দুইটাই। তুষার কালো স্যার এটা মিথ্যা কথা, এরকম করে লইব? ওরে ভাই এটা তো কইলাম আমি পাম্পটি দিয়ে বোঝানোর জন্য। পরীক্ষায় জীবন আসা পিঙ্ক কালার তুষার, তুষার গোলাপি, যতই আসুক তুষার গোলাপি, তুষার কালো, যাই আসুক সব উপমান। কারণ পূর্বটা নাউন, পরপরটা কি অ্যাডজেক্টিভ। এটা হলো আসল কথা। এখন দেখেন এর ব্যাস বাক্য কি হবে? কারণ আমরা জানি উপমান হলে ন্যায়টা কোথায় বসাতে হয়? মাঝখানে। তাহলে তুষারের ন্যায় শুভ্র। ওকে এবারে দেখেন ভেজালটা একটু দেখেন, এটা বাজারে গাইড বই অনেক ভুল তথ্য দেওয়া, এটা সমাধান করে দিই। চাঁদ মুখ, এবার দেখেন চন্দ্র মুখ, এবার কি ভাইয়া? মুখ চন্দ্র। তাহলে চাঁদ মুখ, চন্দ্রমুখ, মুখ চন্দ্র, এই তিনটে নিয়ে অনেক বিপদে আছেন। এই তিনটার একদম সহজভাবে মনে রাখবেন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন। তার মানে এই তিনটাই কি? এই তিনটা হলো উপমিত কর্মধারায়। তিনটাই কি ভাইয়া? উপমিত কর্মধারায়। ব্যাস বাক্য একটু আলাদা আছে। চাঁদ মুখ এর ব্যাস বাক্য চাঁদের মতো মুখ, কি লিখবেন? চাঁদের মতো মুখ। অথবা আপনি এটা লিখতে পারেন চাঁদের মতো দেখতে মুখ, চাঁদের মতো
দেখতে মুখ, ঠিক আছে। এবার এটা চাঁদের মতো মুখ আর চাঁদের মতো দৈত্য মুখ একই জিনিস, কোনো সমস্যা নাই। তার মানে এটা কখনো রূপক কর্মধারয় হবে না, এটা কি উপমিত কর্মধারয় সমাস। এখন দেখেন চন্দ্রমুখ আর মুখ চন্দ্র, এই দুইটার ব্যাস বাক্য লেখেন। আমি বলছি না 99% ন্যায় কোথায় বসে? লাস্টে বসে উপমিত কর্মধারয়, কিন্তু এটা কি মাঝখানে ঢুকে পড়ছে না? ন্যায়ের মতো তো একই জিনিস, মাঝখানে ঢুকে পড়ছে। এই 1% এটার ভিতরে আসছে। হ্যাঁ, এটা বাস্তবে উপমিত, কিন্তু ন্যায়টা মাঝখানে ঢুকে পড়ছে। ক্লিয়ার? ওই যে 99% বলছে 1%, এটা ব্যতিক্রম মনে রাখবা। চাঁদ চন্দ্রমুখ আর চাঁদ মুখ, এটা ব্যাস বাক্য হবে মুখ চন্দ্রের ন্যায়। এটা ঠিক আছে, ন্যায় আবার শেষে। এই তিনটা কনফিউশন দূর করে দিলাম, তিনটাই কিন্তু উপমিত কর্মধারয়। সর্বপ্রথম যেদিন ক্লাস করেছিলাম আপনাকে খুব বাজে মনে করেছিলাম, এগুলো টপিক ভালোভাবে স্বামী বউ শালী দিয়ে বুঝায়, এবার কেমন স্যার? সর্বপ্রথম যেদিন ক্লাস করেছিলাম না, আমার ক্লাস করে কি জানেন, অনেকে প্রথম করে স্যার এই দুষ্ট স্যারটা কি কয়, পরে দেখে যে না আসলে এগুলো শিখতে হইলে এই মেডিসিন লাগে আসলে, বুঝছেন? এই যে দেখেন ডিউড্রফ, তার বানান কয়টা ভুল দেখেন। সর্বপ্রথম যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম বাজে মনে করেছিলাম, ভালোবাসা বানানটা ঠিক আছে, স্বামী বানান ঠিক আছে, তার বউ বানান ভুল, শালী বানানটা ঠিক আছে। বউ বানান কি? ব রস্যি বউ, গুড। আচ্ছা হয়ে গেল। এবারে দেখেন, এবার আমরা যে জিনিসটা শিখবো রূপক কর্মধারয় সমাস। দেখেন এটা কেমনে বুঝবেন? রূপক কর্মধারয় সমাস। এবার দেখেন রূপক কর্মধারয় সমাস কেমনে শিখবেন। মাস্ট পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন। ভাইয়া পূর্বপদ কি হবে? পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। পূর্বটা কি হবে? আচ্ছা আপনি কেন চাঁদ মুখটাকে কি বলবেন? চাঁদ মুখ অনেকে কয় কি জানেন, কয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সে বইলা গেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো মারা গেছে কত সালে? 85 সালে না? 85-তে মারা গেছেন। ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন যুগে একটা বই লিখে গেছেন, সেখানে লেখা পাইছে কি এটা রূপক কর্মধারয় সমাস। ওইগুলো এখন চলে, এখন পড়তে হবে নবম দশম শ্রেণীর বোর্ড বই, এখন পড়তে হবে উচ্চ মাধ্যমিক হায়াত মাহমুদ স্যার বই, এখন পড়তে হবে বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণ, এখন পড়তে হবে বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা ব্যাকরণ। দেখেন চাঁদ কি চোখে দেখে? চাঁদ কি অ্যাবস্ট্রাক্ট নাউন? চাঁদ অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এটা রূপক কর্মধারয় হবে কা? এটা কি উপমিত। এখন এখানে হবে যৌবন, এখানে হবে কি? হ্যাঁ যৌবন বন, এটি কোন সমাস? দেখেন যৌবন বন, আমি বলছি কি পূর্বটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আবার দেখেন যৌবন বন, আবার দেখেন কি হৃদয় সাগর, কি বললাম? হৃদয় সাগর। দেখো এই যৌবন, এটা কি চোখে দেখা যায়? যায় না। হৃদয় কি চোখে দেখা যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অর্থাৎ যেটা চোখে দেখা যাবে না, ধরা ছোঁয়া যাবে না, টাচ করা যাবে না, সেটাই। আবার দেখো ভব নদী, এই ভব মানে পৃথিবী, এটা কি দেখা যায়? পৃথিবীও দেখা যায় না, হৃদয়ে দেখা যায় না। আমি তোমাকে হৃদয় দিয়ে অনেক ভালোবাসি, কই হৃদয়টা দেখাও। আমি কি অনন্ত জলিল? ঠিক না? আবার যৌবন বন, যৌবনকে চোখে দেখায়, আমার তো যৌবন আছে, কই চোখে তো দেখা যায় না। আমরা যতই কই ওই বুড়রা মোস্তাক বেটা, যতই বুড়ে ওর যে যৌবন আছে এটা একমাত্র ফিলিংস করতে পারে তিশা, তাই না? এটা অনুভব করা যায়, তাই না? এই জন্য যৌবন আছে বা না এটা কিন্তু চোখে দেখা যায় না। তাই যৌবন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, হৃদয় এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ভব এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সুতরাং এটা হলো রূপক কর্মধারয় সমাস। আর রূপক কর্মধারয় সমাস ব্যাস বাক্যের মাঝখানে কি বসে? রূপ। তাহলে যৌবন রূপ বন, যৌবন বন, হৃদয় রূপ সাগর, হৃদয় সাগর, ভবরূপ নদী, ভব নদী। কে ক্লিয়ার? আর ভুলবেন? ও আরেকজন লিখছে তাবাসসুম লিখছে, স্যার যৌবন সুন্দর। বাহ স্যার, যৌবনটা আমি দেখতে পাই। ওরে বাবারে অনেকে নাকি যৌবন দেখতে পায়। হ্যাঁ বিষ বৃক্ষ, এটা রূপক। পৃথিবী চোখে দেখা যায়, কই পৃথিবীর চোখে দেখা যায়? কই এই পৃথিবীর চোখে দেখা? আমরা যা দেখতে কি পৃথিবী, ও তো বিভিন্ন গ্রহ নক্ষত্র, পৃথিবী আবার কেমনে দেখা যায়? স্যার আমার বান্ধবীর প্রথম ধাপে চাকরি হয়েছে, কিন্তু আমি দ্বিতীয় ধাপের পরীক্ষাতে ওর থেকে ভালো স্টুডেন্ট হয়েও টিকতে পারেনি, কান্না করতেছিলাম, আপনার ক্লাসটা দেখে মন ভালো হয়েছে। আরে সমস্যা নাই, সবাই চাকরি হয়ে যাবে। চাকরি হবে না কেন? কি পাপড়ি কি লিখছে? স্যার আজকে আপনাকে অনেক বেশি খুশি মনে হচ্ছে। কেন বেবি? তোমাকে দেখে। স্যার বউ ভাত কি হবে? নীলয় চৌধুরী, স্যার বউ ভাত কেন? বউ তো চোখে দেখা যায়, এটা রূপক হবে কেন? আচ্ছা দেখেন কয় স্যার বউ ভাত কি হবে? দেখেন বউ ভাত, এটা হলো বউ ভাত।
আচ্ছা এটা তো মধ্যপদলোপী কর্মধারায়। বউ ভাত আমরা কাকে বলি? বউ পরিবেশনকারী ভাত। বউ ভাত কারে বলি? এই যে দেখেন, বউ পরিবেশনকারী ভাত, তাকে আমরা কি বলবো? বউ ভাত। এই বউ হলো পূর্বপদ, পরপদ ভাত, এই পরিবেশনকারী মাঝখানে পদটা এখানে লোপ পেয়েছে, এটা হলো মধ্যপদলোপী কর্মধারায় সমাস। বুঝছেন? মধ্যপদলোপী কর্মধারায় সমাস। যাই হোক, আমরা রূপক শিখলাম, উপমান শিখলাম, উপপদ শিখলাম। এরপর আমরা শিখবো দ্বিগু কর্মধারায়। সমাসটার নাম কি ভাইয়া? দ্বিগু সমাস। এটা দ্বিগু, আর বর্তমানে এটার নাম হলো দ্বিগু কর্মধারায়। ওই যাহাই দ্বিগু তাহাই দ্বিগু কর্মধারায়, সেম জিনিস। দ্বিগু সমাস অথবা দ্বিগু কেমনে চিনবা? পূর্বপদ সংখ্যা হবে, পূর্বপদ কি? পূর্বপদ সংখ্যা প্লাস পরপদ কি? প্লাস পরপদ নাউন হবে। পূর্বপদ সংখ্যা প্লাস পরপদ কি? নাউন হবে। 2 নম্বর পয়েন্ট হলো, আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে ব্যাস বাক্যের শেষে কি বসাবো ভাইয়া? ব্যাস বাক্যের শেষে আমরা সমাহার বসাবো। ব্যাস বাক্যের শেষে সমাহার বসবে। কি লেখেন? লিখে দ্রুত। এই তো সঞ্জিদা সুমন শক্তি লিখছে। আর বউ পরিবেশনকারী ভাত, বউ ভাত, ভেরি গুড। লিখছেন। 7 সমুদ্র। স্যার আপনার পাঞ্জাবিটা খুব ভাল লাগছে আমার। কে খান? আসার লইয়া যাও। কয় টাকার পাঞ্জাবিটা কিনছি? কয় টাকায়? 500 টাকা। 500 টাকার পাঞ্জাবি পছন্দ করে, বুঝছে?